গরু ঘাস খায় এবং আমরা গরুর মাংস খাই। সো টেকনিক্যালি আমরা আসলে ঘাস খাই। আমরা বুঝি যে এই আর্গুমেন্টটা ঠিক না, কিন্তু আমরা এই আর্গুমেন্টটাকে ডিফেন্ড করতে পারি না, অথবা এই আর্গুমেন্টটা যে ভুল সেটা আসলে আমরা প্রমাণ করতে পারি না, কারণ এখানে লজিক্যাল ফ্যালাসি ইউজ করা হয়েছে। লজিক্যাল ফ্যালাসি হলো কোনো একটা আর্গুমেন্টের কনস্ট্রাকশনেই ভুল থেকে যাওয়া, অথবা কোনো একটা প্রেমিসেস যেখান থেকে আমরা কনক্লুশন ড্র করছি সেখানে ত্রুটি থেকে যাওয়া। এবং এটা অনেকেই করেন সচেতনভাবে প্রতিপক্ষকে পরাজিত করার জন্য, আবার অনেকেই করেন অসচেতনভাবে। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেখানে মূলত লজিক্যাল ফ্যালাসি নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নওয়াজ ফ্রম আউটবই অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট হাউ টু উইন এভরি আর্গুমেন্ট। অ্যান্ড এটা লিখেছেন ম্যাক্সিম পি, এবং এখানে লজিকের ইউজ এবং পাশাপাশি অ্যাবিউজও শেখানো হয়েছে। বহুল ব্যবহৃত একটা লজিক্যাল ফ্যালাসি হলো অ্যাড হোমিনেম। অ্যাড হোমিনেম ল্যাটিন শব্দ, এটার মানে হচ্ছে এগেইনস্ট দ্য পার্সন। অ্যাড হোমিনেমে আসলে যেটা করা হয়, যখন আপনি কারোর সঙ্গে কোনো তর্কে পাচ্ছেন না, তখন ওই যুক্তিটাকে বাদ দিয়ে ব্যক্তিটাকে আক্রমণ করা। এখানে কিন্তু নিছক অপমান করাই উদ্দেশ্য নয়, বরং তাকে ছোট দেখিয়ে এই যুক্তিতে জেতার চেষ্টা করা। অর্থাৎ লজিকের কাছাকাছি না গিয়ে বরং আপনি ব্যক্তির আচরণ, ব্যক্তির চরিত্র এবং ব্যক্তির কোনো দুর্বলতাকে ফোকাস করছেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরুন কোথাও একটা আলোচনা হচ্ছে যে এই করোনা ভাইরাসটা আসলে চীনের ল্যাবে তৈরি, আমি এটার এগেইনস্টে অবস্থান নিয়েছি এবং আমি আমার যুক্তির সাপেক্ষে অথবা আমার অবস্থানের সাপেক্ষে আমি কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করলাম। এখন আমার প্রতিপক্ষ এটাকে খণ্ডাতে না পেরে সে আমাকে বলল, হ্যাঁ আপনি তো বলবেনই, কারণ আপনি চায়নার দালাল, আপনি স্কলারশিপ নিয়ে তো চায়নায় পড়তে গিয়েছিলেন, সো এটা আপনার পক্ষে বলা স্বাভাবিক। সকল লোক হয়তো মনে করলো, আচ্ছা তাই তো, উনি তো স্কলারশিপ নিয়ে চায়নায় গিয়েছে, তার মানে চায়না থেকে উনি সুবিধা পান, সো উনি তো আসলে চায়নার পক্ষে বলবেনই। এখানে লক্ষ্য করুন, আমি যে যুক্তিগুলো দিলাম এই যুক্তি কিন্তু কেউ খণ্ডালো না, বরঞ্চ আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আমার যুক্তির এগেইনস্টে তারা জিততে চাইল। অর্থাৎ আমি হয়তোবা চায়নার দালাল, অথবা হয়তোবা আমি চায়না থেকে সাহায্য পাই, অথবা চায়না থেকে আমি সুবিধাভোগী, কিন্তু আমি যে যুক্তিটা দিচ্ছি সেটা ভুল কিনা অথবা সেটা ঠিক কিনা এটা কিন্তু কেউ প্রমাণ করার চেষ্টা করলো না, বরঞ্চ আমাকে চায়নার সুবিধাভোগী বানিয়ে যুক্তিটা এড়িয়ে যেতে চাইলো। এটাকে বলা হয় থাকে অ্যাড হোমিনেম। আরেকটা লজিক্যাল ফ্যালাসি হলো ফলস প্রিসিশন, যেটা অনেক সময় বিজ্ঞাপনে ব্যবহার করা হয়ে থাকে। এই ক্ষেত্রে যেটা করা হয়, একটা এক্স্যাক্ট নাম্বার ইউজ করা হয় এবং নাম্বারটা সঠিক অথবা যেই পরিসংখ্যানটা সঠিক, কিন্তু এটা দিয়ে আমরা একটা মিসলিডিং অথবা ফলস ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ যদি বলা হয়, আমাদের এই সাবান বাজারে যে কোনো সাবানের চেয়ে 10 গুণ বেশি কার্যকরী অথবা 10 গুণ বেশি জার্ম কিল করে। এখন ওভারঅল মানুষের একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে, আচ্ছা তাতে এই সাবানটা অনেক ভালো, 10 গুণ বেশি কাজ করে। এখন বাজারে যে সাবানটা আছে সেটা হয়তো 2% ব্যাকটেরিয়া কিল করে অথবা 2% কার্যকরী। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমার এই সাবান তাহলে মাত্র 20% কার্যকরী, বাট ইমপ্রেশনটা ক্রিয়েট হচ্ছে এটা অনেক কার্যকরী, কিন্তু বাস্তবে কিন্তু এটা মাত্র 20% কার্যকরী অথবা 20% জার্ম কিল করে। এটাকে বলা হয়ে থাকে ফলস প্রিসিশন। দেন আরেকটা লজিক্যাল ফ্যালাসি হলো পয়জনিং দ্য ওয়েল। এখানে যেটা করা হয়ে থাকে, আমি যে যুক্তিটা দিচ্ছি সেটার এগেইনস্টে যদি কেউ যায়, বাই ডিফল্ট সে আসলে ভুল প্রমাণিত হবে অথবা হাস্যকর প্রমাণিত হবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, এই বছর গত বছরের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে, এটা এই রুমে অবস্থিত একমাত্র গাধা ছাড়া প্রত্যেকটা লোকই জানে। তো কেউ যদি এটার এগেইনস্টে অবস্থান নিতে যায়, অথবা কেউ যদি আসল কথাটা জানে যে না এই বছর না এর আগের বছর বেশি বৃষ্টিপাত হয়েছিল, সে যদি এটার এগেইনস্টে বলতে যায়, বাই ডিফল্ট সে কিন্তু গাধা হয়ে গেল। তখন এই ভয়েই কেউ আসলে এটার এগেইনস্টে অবস্থান নেয় না। আরেকটি বহুল ব্যবহৃত লজিক্যাল ফ্যালাসি হলো রেড হেরিং। রেড হেরিং শব্দটা এসেছে কুকুরকে ট্রেন আপ করানোর ক্ষেত্র থেকে। অর্থাৎ একটা কুকুরকে যখন পার্টিকুলার কোনো গন্ধ ফলো করানো শেখানো হয়, তখন তার ট্রেনের মাঝখানে এক ধরনের তীব্র গন্ধযুক্ত মাছ দেওয়া হয় এবং দেখা হয় সে তার মূল লক্ষ্য থেকে সরে গিয়ে এই মাছের পেছে পেছে ছুটছে কিনা। এবং এই আর্গুমেন্টের ক্ষেত্রেও একই কাজটা করা হয় এবং পুরো অডিয়েন্সকে মূল ঘটনা থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, কেউ যদি কাউকে বলে যে তুমি কিন্তু কখনোই আমার বার্থডে মনে রাখতে পারো না, তখন সে যদি পাল্টা তাকে সেটার উত্তর না দিয়ে বলে, আমি কি কখনো তোমাকে বলেছি তোমার চোখ কত সুন্দর।
অর্থাৎ সে কিন্তু মূল বক্তব্য থেকে সরে গিয়ে অন্য একটা বক্তব্যের অবতারণা করছে। আরেকটা লজিক্যাল ফ্যালাসি হলো রিফিউটিং দ্য এক্সাম্পল। এখানে যেটা করা হয়, মূল যুক্তিটাকে না ধরে এক্সাম্পলটাকে ভুল প্রমাণ করানোর চেষ্টা করা হয় এবং ওই এক্সাম্পলটাকে ভুল প্রমাণ করে যুক্তিটাকেই ডিনাই করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আজকালকার টিনেজাররা খুব বেয়াদব, এই পাশের বাসার জন আমার সঙ্গে ধাক্কা খেলো কিন্তু একটা সরি পর্যন্ত বলল না। এর বিপরীতে কেউ যদি বলে, না তুমি তো ভুল বলেছ, জন তো আসলে টিনেজার না, জন তো আসলে যুবক। এখানে লক্ষ্য করুন, কথা হচ্ছে কিন্তু বেয়াদবি নিয়ে, অথবা পার্টিকুলার কেউ একজন আমার সঙ্গে বেয়াদবি করেছে সেটা নিয়ে। আমি সেটা ফলো না করে যেটা করলাম, ও আসলে টিনেজার না যুবক, এই যুক্তি তর্কে অবতারণা করলাম, যেটাকে বলা হয়ে থাকে রিফিউটিং দ্য এক্সাম্পল। আরেকটি বহুল ব্যবহৃত লজিক্যাল ফ্যালাসি হলো স্ট্রম্যান আর্গুমেন্ট। স্ট্রম্যান মানে হচ্ছে একটা ঘরের মানুষ। এখানে যেটা করা হয়, মূল বক্তব্যটাকে ওভার সিম্পলিফাইড করে অথবা আউট অফ কনটেক্সটে নিয়ে গিয়ে এমন একটা ঠুনকো যুক্তি তৈরি করা হয় যেটাকে সহজেই ভেঙে ফেলা যায়, যেটাকে আমরা অথবা ঘরের মানুষ অথবা স্ট্রম্যান বলতে পারি। উদাহরণস্বরূপ যদি বলা হয়, মিস্টার এক্স কেন মিস্টার ওয়াইয়ের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তাহলে কি আমরা ধরে নিব মিস্টার এক্স মিস্টার ওয়াইকে ভয় পান? তখন কেউ একজন বলা শুরু করলো, আপনি মিস্টার এক্সকে ভীতু বলছেন? আপনি জানেন মিস্টার এক্স নেপালে গিয়ে বাঞ্জি জাম্পিং করেছে? আপনি জানেন মিস্টার এক্স প্যারাসেলিং করেছে? অর্থাৎ তার সাহসিকতার সকল গল্প বলা শুরু হলো। হ্যাঁ, সে হয়তোবা ব্যক্তিগত জীবনের সাহসী, কিন্তু কথা কিন্তু তার সাহস নিয়ে না, মূলত দুর্নীতির বিরুদ্ধে তিনি কেন ব্যবস্থা নিচ্ছেন না, তিনি কেন আরেকজনকে অ্যাকাউন্টেবল করছেন না, সেটা নিয়ে কথা হচ্ছিল। বাট এই কথাটাকে ওভার সিম্পলিফাইড করে অথবা আউট অফ কনটেক্সটে নিয়ে গিয়ে আমরা তার সাহসিকতার গল্প বলা শুরু করলাম এবং এটাকে বলা হয়ে থাকে স্ট্রম্যান আর্গুমেন্ট। আরেকটি লজিক্যাল ফ্যালাসি হলো আনঅবটেনেবল পারফেকশন। অর্থাৎ এখানে কোনো একটা যুক্তিকে অথবা কোনো একটা আর্গুমেন্টকে এই লজিকে বাদ দেওয়া হয় যে এটা 100% ঠিক না, হয়তোবা এর অল্টারনেটিভ যেটা আছে সেটাও কিন্তু 100% ঠিক না। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, এই ক্যাম্পেইনটাতে আমরা যাব না কারণ এটা 100% টিজিকে রিচ করতে পারবে না, কিন্তু এমন কোনো ক্যাম্পেইন হয়তোবা নেই যেটা 100% টিজিকে রিচ করতে পারে। অর্থাৎ আমি একটা আনঅবটেনেবল পারফেকশনের একটা টার্গেট দিয়ে আমি এই যুক্তিটাকে অথবা এই ডিবেটটাকে বন্ধ করে দিচ্ছি। আরেকটা অনেক প্রচলিত লজিক্যাল ফ্যালাসি হলো ইররিলেভেন্ট হিউমার, এবং এটা কিন্তু অ্যাভয়েড করা অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ কোনো একটা ডিবেট চলছে, সেখানে আমি মূল বক্তব্য থেকে সরে গিয়ে একটা অপ্রয়োজনীয় হিউমার আনলাম। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমার প্রতিপক্ষের বক্তব্য শুনে আমার একটা গাধার গল্প মনে পড়ে গেল এবং আমি এখন শুরু করলাম ওই গাধার গল্প এবং গাধা কি কি বোকামোর কাজ করেছিল সেটা নিয়ে। এবং এটার সবচেয়ে বড় বিপদ হচ্ছে, মানুষ কিন্তু এই গল্পগুলো শুনতে খুব পছন্দ করে, যেখানে যুক্তির চেয়ে এন্টারটেনমেন্টটাই বেশি। দেন আসি নন অ্যান্টিসিপেশন লজিক্যাল ফ্যালাসির ক্ষেত্রে, এবং এটার ভিত্তি হলো যা কিছু ভালো তার সব কিছু করা হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ কেউ একজন যদি বলে যে সিগারেট ব্যান করা উচিত, এবং আমি তার কাউন্টারে যুক্তি দিচ্ছি, সিগারেট যদি এতই খারাপ হতো তাহলে এটা তো অনেক আগেই ব্যান করা হতো, যেহেতু এটা অনেক আগে ব্যান করা হয়নি, সো এটা আসলে অতটা খারাপ না। অর্থাৎ যা কিছু ভালো তার সব কিছুই আমাদের বর্তমানের উইজডমের পার্ট বলে ধরে নেওয়া হয়ে থাকে, যেটা আসলে সবসময় সঠিক না, এবং এটাকে বলা হয়ে থাকে নন অ্যান্টিসিপেশন লজিক্যাল ফ্যালাসি। এরপরে আসি ফ্যালাসি অফ কম্পোজিশনের ক্ষেত্রে। ফ্যালাসি অফ কম্পোজিশনে ধরে নেওয়া হয়ে থাকে কোনো একটা বিষয় যেটা কোনো একটা পার্টিকুলার ব্যক্তির জন্য সঠিক, সেটা তার সামগ্রিক গ্রুপের জন্য সঠিক। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমি কোনো একটা কনসার্টে গিয়েছি, আমি কনসার্টের পিছন দিকে আছি, আমি যদি এখন দাঁড়িয়ে যাই আমি কিন্তু স্টেজের একটা বেটার ভিউ পাবো, এটা কিন্তু আমার জন্য সত্যি। কিন্তু সমগ্র কনসার্টের অডিয়েন্স যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আসলে কেউই ভালোভাবে স্টেজটা দেখতে পাবে না। অর্থাৎ পেছনে দাঁড়িয়ে থাকা একটা লোকের জন্য যেটা সত্যি, সেটা কিন্তু সামগ্রিক অডিয়েন্সের জন্য সঠিক নাও হতে পারে। এবং ইকোনমিতে কিন্তু প্যারাডক্স অফ সেভিং নামে এক ধরনের প্যারাডক্স আছে, এবং যেটার মূল বক্তব্য হলো কোনো পার্টিকুলার লোক অথবা কোনো পার্টিকুলার গোষ্ঠী যদি সেভ করে থাকে সেটা হলো ইকোনমির জন্য খুবই ভালো, কিন্তু সকল লোক যদি সেভিংসের দিকে ঝোঁকে তাহলে কিন্তু ইকোনমির জন্য ভালো না, কারণ ইকোনমিতে কিন্তু মানি ফ্লো কমে যাবে এবং ফলশ্রুতিতে সবাই সাফার করবে। দেন আসি ফ্যালাসি অফ ডিভিশনের ক্ষেত্রে।
ফ্যালাসি অফ ডিভিশন হলো ফ্যালাসি অফ কম্পোজিশনের এক্স্যাক্ট অপোজিট। অর্থাৎ কোনো একটি কিছু যেটা সামগ্রিক গ্রুপের জন্য সত্য সেটা পার্টিকুলার পিপলের জন্য সত্য বলে ধরে নেওয়া হয়ে থাকে। কেউ যদি বলে আমাকে এই বিষয়টা নেগোশিয়েট করতে দাও, কারণ অমুক অঞ্চলের লোকরা নেগোশিয়েটর হিসেবে খুব ভালো এবং আমি যেহেতু ওই অঞ্চল থেকে এসেছি, সো আমি একজন ভালো নেগোশিয়েটর। হয়তোবা সেই অঞ্চলের কিছু লোক ভালো নেগোশিয়েটর, কিন্তু নট নেসেসারিলি এই লোকটা সেই অঞ্চলে বিলং করার জন্যই সে একজন ভালো নেগোশিয়েটর হয়ে উঠবে, এবং এটাকে বলা হয়ে থাকে ফ্যালাসি অফ ডিভিশন। দেন একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যালাসি হলো কন্ট্রাডিক্টরি প্রেমিসেস, এবং এটা নন লজিশিয়ানরা খুব সহজে ধরতে পারে না এবং তারা অনেক ক্ষেত্রেই মুগ্ধ হয়ে যায়। এবং এটার মূল বক্তব্য হলো কোনো একটা লজিক অথবা কোনো একটা আর্গুমেন্টের কনস্ট্রাকশনে আসলে ভুল থেকে যায় এবং এক ধরনের কন্ট্রাডিকশন থেকে যায়, ফলশ্রুতিতে এটা আসলে কোনো আর্গুমেন্ট অথবা লজিক হিসেবেই দাঁড়ায় না। উদাহরণস্বরূপ যদি বলা হয় ঈশ্বর কি সব বানাতে পারেন, আনসার হলো হ্যাঁ সব বানাতে পারেন। ঈশ্বর কি সব করতে পারেন, আনসার হলো হ্যাঁ ঈশ্বর সব করতে পারেন। তাহলে ঈশ্বর কি এমন কোনো পাথর বানাতে পারবেন যেটা উনি নিজেই নড়াতে পারবেন না? উত্তর হবে হ্যাঁ উনি এটা পারবেন। তখন কিন্তু আপনাকে কাউন্টার প্রশ্ন করা হবে, তাহলে ঈশ্বর সব আবার কিভাবে পারলেন? উনি যদি এমন একটা পাথর বানান যে নিজেই উনি এটা নড়াতে পারবেন না, তাহলে তো উনি সব পারেন না অথবা সব কিছু বানাতে পারেন না। এবং নন লজিশিয়ানরা কিন্তু এই যুক্তিতে খুবই মুগ্ধ হয়ে যাবে এবং উনি মনে করবেন আচ্ছা উনি তো সঠিক কথাই বলছেন, কিন্তু এখানে কিন্তু কনস্ট্রাকশনে এক ধরনের কন্ট্রাডিকশন থেকে যাচ্ছে, ফলে এটা আসলে লজিক হিসেবে দাঁড়ায় না। এটাকে বলা হয়ে থাকে কন্ট্রাডিক্টরি প্রেমিসেস, যেটাকে আপাত দৃষ্টিতে খুবই শক্তিশালী লজিক মনে হতে পারে, খুবই শক্তিশালী যুক্তি মনে হতে পারে, আসলে এটা আর্গুমেন্ট হিসেবে কখনোই দাঁড়ায় না, কারণ এটার প্রেমিসেসেই এক ধরনের কন্ট্রাডিকশন থেকে যায়। সর্বশেষ যে ফ্যালাসি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে স্লিপারি স্লোপ। স্লিপারি স্লোপ সাধারণত ফেয়ার মঙ্গারিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ আপনাকে বোঝানো হয়ে থাকে যদি আপনি ঘটনা এ ঘটতে দেন তাহলে ঘটনা বি অটোমেটিক ঘটবে, এরপরে ঘটনা সি ঘটবে, ঘটনা ডি ঘটবে, এবং এভাবে করতে করতে ঘটনা জেড কিন্তু অবশ্যই ঘটবে। সো আপনি ঘটনা এ ঘটতে দিতে পারেন না। ধরুন কেউ একজন বলছে শনিবারে যদি আমি পড়াশোনা না করি তাহলে আপকামিং রবিবারের পরীক্ষায় আমি ফেল করব, এবং আপকামিং রবিবারের পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে কিন্তু আমি এসএসসি পাস করতে পারবো না। যদি আমি এসএসসি পাস না করতে পারি তাহলে আমি কলেজে ভর্তি হতে পারবো না। যদি আমি কলেজে ভর্তি হতে না পারি তাহলে আমি এইচএসসি পাস করতে পারবো না। যদি আমি এইচএসসি পাস করতে না পারি তাহলে আমি আসলে কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবো না। যদি আমি ভার্সিটিতে ভর্তি হতে না পারি তাহলে আমি আসলে কোনো চাকরি পাবো না, এবং আমি যদি চাকরি না পাই তাহলে আমি আলটিমেটলি হোমলেস হয়ে যাব। এবং এই সব ঘটনা এক জায়গায় করে আমি কনক্লুশনে আসলাম যে শনিবারে যদি কেউ পড়াশোনা না করে তাহলে সে আলটিমেটলি হোমলেস হয়ে যায়। বিষয়টা কিন্তু আসলে তা না, এটার মাঝখানে অনেক ইস্যু রয়েছে, অনেক ঘটনা রয়েছে এবং অনেক শর্ত রয়েছে। বাট আমি কিন্তু একটা ইজি কনক্লুশন ড্র করলাম যে শনিবারে না পড়লে মানুষ আলটিমেটলি হোমলেস হয়ে যায়, এবং এইটাকে বলা হয়ে থাকে স্লিপারি স্লোপ। অর্থাৎ আপনাকে এমন একটা ভয় দেখানো হয়ে থাকে যে এই কাজটা করলে আপনি একটা স্লোপের মধ্যে পড়ে যাবেন এবং আপনি স্লিপ করতে করতে একদম খাদে গিয়ে পৌঁছাবেন। সো এই ঘটনা অথবা এই কাজ করতে দেওয়া যাবে না। এরকম অনেকগুলো লজিক্যাল ফ্যালাসি নিয়ে এই বইটাতে আলোচনা করা হয়েছে, এবং যেটার চর্চা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর পাওয়ারটাকে বাড়িয়ে দিতে বেশ কিছুটা সাহায্য করবে এবং আমাদের হেল্প করবে কোন আর্গুমেন্টটা আসলে সঠিক এবং কোন আর্গুমেন্টটা সঠিক না সেটা আইডেন্টিফাই করতে। সো হ্যাপি রিডিং অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।